প্রিয় শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার জন্য এবং বিশেষ করে যদি ইংরেজি বিষয়ের কথা বলি, তাহলে তোমার বিগত কয়েক বছরের প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা তোমার আসলে দরকার। কোন টপিকস থেকে কোশ্চেন আসে, কোন কনসেপ্টে তুমি সলভ করবা, কোশ্চেনের নিয়ে তোমার ভাবনা কি, এই সব কিছু সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দরকার। ঠিক তারই আলোকে আমি তোমাদের তারেক ভাইয়া ডিউ ড্রিমার্সের পক্ষ থেকে আনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2021-22 সেশনে সি ইউনিটের পূর্ণাঙ্গ কোশ্চেন্স প্যাটার্ন নিয়ে আমরা আসলে আলোচনা করব এবং কোন কোন টপিকস থেকে প্রশ্ন এসেছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা নেব। তাহলে আমরা চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের 2021-22-এর কোশ্চেন নিয়ে। আমরা প্রথম ফার্স্ট কোশ্চেনটা দেখো, 1 নাম্বার যে প্রশ্ন রয়েছে, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন। এখন তুমি চিন্তা করবা, এমসিকিউ কোশ্চেন যখন সলভ করবা, প্রশ্নটা তুমি একবার পড়ে নিলা, প্রশ্নটা পড়ে নিয়ে যদি ধরো তুমি মিনিং বুঝতে পারতেছো না, এমন অনেক ধরনের অনেক প্রশ্নই থাকবে যে শিক্ষার্থীরা সাধারণত মিনিংই বুঝতে পারে না, তখন তুমি অপশনের কাছে চলে যাবা। দেখে আমরা অপশনের কাছে গেলাম। ফর এটা একটা প্রেপোজিশন, ওভার একটা প্রেপোজিশন, উইথ একটা প্রেপোজিশন, আপন একটা প্রেপোজিশন। তার মানে আমরা স্পষ্ট যে এই টপিকসটা প্রেপোজিশন থেকে এসেছে, এই প্রশ্নটা প্রেপোজিশন থেকে এসেছে। আমি আবার বলতেছি, চান্স পাওয়ার জন্য প্রধান টনিকই হচ্ছে তোমার প্রশ্ন দেখেই চিনতে পারা। ইংরেজিতে নির্ভুল উত্তর করার জন্য এর থেকে আর বিকল্প কোনো পন্থা নেই। টপিকস দেখেই চিনবা। কিভাবে এমসিকিউ চিনে ফেলবা? অপশনস দেখেই তুমি বুঝে ফেলবা যে এইটা হচ্ছে কোন টপিকস থেকে আসছে। এটা হচ্ছে প্রথম ধাপ। 3টা ধাপে প্রশ্ন চেনা যায়, ঠিক আছে? একটা ফেল করলে আরেকটাতে চলে যাবা মুহূর্তের মধ্যেই, যেহেতু আমরা সময় পাবো 30 সেকেন্ড 35 সেকেন্ড। তাহলে আমরা 4টা অপশনের মধ্যে 4টা অপশনই পেয়েছি কি থেকে? প্রেপোজিশন থেকে। তার মানে আমার কাছে বোধগম্য যে এই কোন প্রশ্নটা প্রিপোজিশন থেকে এসেছে। আচ্ছা, প্রেপোজিশনের অবস্থানটা কি আসলে খেয়াল করো। প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যা নাউন প্রোনাউনের আগে বসে। প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যা নাউন প্রোনাউন এবং নাউন ফ্রেজের আগে বসে। কিন্তু বসে কি করে? নাউন প্রোনাউন এবং নাউন ফ্রেজের আগে তো অ্যাডজেক্টিভও বসতে পারে। বসে আবার একটি ভার্বের সাথে সংযোগ করবে প্রিপোজিশন, একটি অ্যাডজেক্টিভের সাথে সংযোগ করবে এবং নাউন অথবা প্রোনাউনের সাথে সংযোগ করবে প্রিপোজিশন। তাহলে একটু দেখে ফেলো যে আমরা দেখো, হি ওয়াজ অ্যাংরি, তার মানে সে রাগান্বিত ছিল। তার বৈশিষ্ট্য বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাংরিকে অ্যাডজেক্টিভ, মিকে এটা তো ছোটকাল থেকেই জানো একটা প্রোনাউন, অ্যাডজেক্টিভের সাথে নাউন প্রোনাউনের যে সংযোগ করবে সে একটা প্রিপোজিশন। তার মানে ব্যাকরণগত কনসেপ্টটাও তুমি পেয়ে গেলা যে এটা একটা প্রিপোজিশন। এবার আমরা আসি এই অ্যাংরি, রাগান্বিত যে ব্যাপারটা খেয়াল করো। অ্যাংরি, অ্যাংরি এর পরে কোন প্রিপোজিশন বসে? অ্যাংরি উইথ ব্যবহার হয়, অ্যাংরি অ্যাড ব্যবহার হয় এবং অ্যাংরি অ্যাবাউট ব্যবহার হতে পারে। এই 3টা প্রিপোজিশন সাধারণত অ্যাংরি এর পরে ব্যবহার হয়, ঠিক আছে? রেইমন্ড মার্ফির কনসেপ্টে বলা হচ্ছে অ্যাংরি এর পরে তখনই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে যখন সেটা ব্যক্তির ক্ষেত্রে হয়, ব্যক্তিকেন্দ্রিক হয়। অর্থাৎ তুমি যে রেগে গিয়েছো, ব্যক্তির উপর রেগে গিয়েছো, তখন অ্যাংরি কি? উইথ। আর যখন থিং অর্থাৎ বস্তুর ক্ষেত্রে হচ্ছে, তখন তুমি অ্যাংরি অ্যাট অথবা অ্যাংরি অ্যাবাউট তুমি ব্যবহার করতে পারো। তাহলে তুমি দেখো গ্যাপের পরে মি আছে, তার মানে এই কনসেপ্টটা একটা কি রয়েছে বলো? ব্যক্তি রয়েছে। তাহলে আমরা এখানে প্রিপোজিশন ব্যবহার করতে পারি কি? অ্যাংরি উইথ, অর্থাৎ সি অপশন কারেক্ট ফর্ম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেন সলভ দেখবা, একটু মনোযোগ দিবা। এবার আমরা দেখতে পাচ্ছি টু প্রেপোজিশন, উইথ প্রেপোজিশন, অ্যাট প্রিপোজিশন, ইনটু একটা কম্পাউন্ড প্রিপোজিশন। কি বললাম? কম্পাউন্ড প্রিপোজিশন। কিভাবে হচ্ছে দেখো, ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। এই যে 2টা প্রিপোজিশন নিয়ে যখন একটা প্রিপোজিশনের রূপান্তর হবে, উইথ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, দুটো মিলে হয়ে যাচ্ছে কি? উইদিন। তখন তাকে আমরা বলে ফেলবো কম্পাউন্ড প্রিপোজিশন, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশনই কিন্তু প্রিপোজিশন রয়েছে, ঠিক আছে? এবার আমরা দেখি, আই বাম্পড
ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস, তোমার স্কুল ফ্রেন্ডের সাথে শাহবাগে তোমার সাক্ষাৎ হইল, বুঝতে পারছো, শাহবাগে হঠাৎ দেখা হলো। এই দেখাটা বাম্পডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করি বাম্প ইনটু। বাম্প ইনটু শব্দের অর্থটা আসলে কি? তুমি যাচ্ছ হঠাৎ করে, তোমার কোনো ওই বন্ধুর সাথে দেখা করার তোমার কোনো উদ্দেশ্য ছিল না, যাচ্ছ শাহবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হলো, রিক্সা নিয়ে শাহবাগে গেলে, হঠাৎ করে একটা রিক্সায় তুমি দেখলা যে তোমার আর এক বন্ধু যাচ্ছে, আই মামা কি অবস্থা, এই যে হুট করে দেখা হলো, পূর্ব পরিকল্পিত না, এটা প্রিডিটারমাইন্ড ছিল না তোমার, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, তখন আমরা আচমকা, ঠিক আছে, মিট সামওয়ান আনএক্সপেক্টেডলি, তাই না, আমরা এভাবে বলতে পারি। বাম্পড ইনটু রিফার্স টু কি বলো? মিট সামওয়ান আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, তাহলে বাম্পড ইনটু, বুঝতে পেরেছো? এই প্রিপোজিশনটা কোথা থেকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? কোশ্চেন কোথা থেকে, কোন বই থেকে দিয়েছে জানো? লংম্যানের একটা বই থেকে দিয়েছে, যেটা আমরা ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে আমি প্রত্যেক বছরেই এই কনসেপ্টটা একেবারে এই বই থেকেই প্রিপোজিশন এবং ইডিয়মস পড়াই, লংম্যান থেকে। সো এইখান থেকে হুবহু প্রশ্ন তুলে দিয়েছে, শুধু এই শাহবাগ কথাটা মনে হয় উঠাই দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখে ফেললাম প্রেপোজিশন, তার মানে প্রিপোজিশন কিন্তু অ্যাডমিশন প্রস্তুতি সম্পন্নের ক্ষেত্রে প্রেপোজিশনের কোনো বিকল্পই নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্রেপোজিশন। প্রেপোজিশন তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, খেয়াল করো, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট। আমরা এবার দেখে ফেলি R2, M2 is to R2, ঠিক আছে? R2 মানে করতে হয়, করতে হয়। হ্যাড টু করতে হয়েছিল, আবশ্যিক, করতে বাধ্যবাধকতা বুঝে হয়েছিল। হবেই, করতে হবেই। এবং নিড তো বুঝোই, প্রয়োজন অর্থে ব্যবহার হয়। এবং সব থেকে মজার ব্যাপার দেখো, এই M2 is to R2 এরপরে ভার্বের বেস ফর্ম, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরপরে ভার্বের বেস ফর্ম, যেটা তুমি এইচএসসি থেকেই পড়ো। এবং নিড, খেয়াল করো, নিড নিয়ে আমরা যদি বলি, নিডের সাবজেক্ট যখন ব্যক্তি হয়, খেয়াল করবা, নিডের সাবজেক্ট যখন ব্যক্তি হয় তখন নিডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ধরো আমি বললাম হি নিডস টু গো, ক্লিয়ার? এবার ধরো বললাম এই নিডের সাবজেক্ট যখন ইনঅ্যানিমেট হবে, অর্থাৎ বস্তুবাচক হবে, তখন নিডের পরে ভার্বের আইএনজি ফর্ম অথবা টু বি ভার্বের থার্ড ফর্ম, টু বি ভার্বের থার্ড ফর্ম, এইভাবে হবে। অর্থাৎ আমি ধরো বললাম দ্য গ্রাস নিডস কাটিং। একটু মনোযোগ দাও, দেখো, নিডের সাবজেক্ট বস্তু রয়েছে, তাহলে নিডের পরে ভার্বের কোন ফর্ম? আইএনজি ফর্ম। আবার দেখো, দ্য গ্রাস নিডস টু বি কাট, কাটের তিনটা ফর্মই এক। নিডের সাবজেক্ট যখন বস্তু হয় তখন নিডের পরে কি হবে? ভার্বের আইএনজি ফর্ম অথবা টু বি ভার্বের থার্ড ফর্ম। নিডের সাবজেক্ট যখন ব্যক্তি হবে তখন নিডের পরে কি হবে? তখন নিডের পরে বসে যাবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো আমরা এখন দেখে ফেলি যে গেট, এটা ভার্বের কোন ফর্ম আছে? বেস ফর্ম রয়েছে, ক্লিয়ার? এই কনসেপ্টটা ভার্বের কি? বেস ফর্ম। তার মানে তুমি একটু খেয়াল করো, আর টু, হ্যাড টু, হ্যাভ টু, নিড টু, এদের সবার পরেই ভার্বের কি হতে পারে? বেস ফর্ম হতে পারে। এবার কনসেপ্টটা দেখো, দ্য কার ব্রোক ডাউন, দ্য কার ব্রোক ডাউন, তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। অ্যান্ডকে তুমি কি বলে ডাকবা বলো? কনজাংশন। এই কনজাংশনের আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে কনজাংশনের পরেও কি হবে? পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? দিস ইজ কল্ড প্যারালেল স্ট্রাকচার। এখানে একই সাথে ভার্বের কাজ হয়েছে, একই সাথে প্যারালেল স্ট্রাকচার, বাক্যের সমান্তরালের কাজ হয়েছে, বুঝতে পেরেছো? তো আমরা যদি টেন্সগত ধরি তাহলে পাস্ট টেন্সকে আমরা কিন্তু হ্যাড টু ব্যবহার করতে পারি। উই হ্যাড টু গেট আ ট্যাক্সি, উই হ্যাড টু গেট আ ট্যাক্সি। টেন্সের কারণেই আমরা উত্তরটা পেয়ে গেলাম, প্যারালেল স্ট্রাকচার দিয়ে আমরা অ্যান্সারটা করে ফেললাম।
আমরা পরের কোশ্চেনটাতে যাই এবং খেয়াল করো, এই যে আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ, এই প্রশ্নটাকে কতগুলো ভাবে ভাগ করা যেতে পারে, কতগুলো ভাবে প্রশ্ন সলভ করা যেতে পারে একটা পার্টস অফ স্পিচ উপায়ে। দেখো আমি কি করি, খেয়াল করো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, সাবজেক্টের আগেও কি হয়, অ্যাডভার্ব বসে। সেই চিন্তা করবা, দেখো আই সাবজেক্ট, ফাউন্ড ভার্ব এবং দ্য মুভি অবজেক্ট। তাহলে এই অবজেক্টের পরে কে বসেছে, কমপ্লিটলি অ্যাডভার্ব। ক্লিয়ার? এটা একটা কনসেপ্ট। গ্যাপে তাহলে কি বসবে আমরা ধরে ফেলি, যদি এই জায়গাটা কমপ্লিটলি অ্যাডভার্বের ঠিক পরের জায়গাটা কিন্তু কার, অ্যাডজেক্টিভের, এরকম একটা কনসেপ্টে তুমি ধরতে পারো। আচ্ছা, এবার বলতেছে এনগ্রসড, চিত্তাকর্ষণ, ভার্বের থার্ড ফর্ম একটা অ্যাডজেক্টিভ ফর্ম, টু এনগ্রস, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এনগ্রস শুধু ভার্ব প্লুরাল, এবং এনগ্রসিং ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। যেহেতু আমরা একটা অ্যাডজেক্টিভ পাবো, ঠিক আছে, কিভাবে নির্ণয় করলাম অ্যাডজেক্টিভ বসে যাবে সেটা আমরা একটু চিন্তা করলাম। আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ড্যাশ, আমি মুভিটাকে কিভাবে তুমি কমপ্লিটলি কিভাবে শেষ করেছিলে, কিভাবে আসলে কমপ্লিটলি কিভাবে করেছিলে, কনসেপ্টটা এই জায়গাটাই কিন্তু টুইস্ট। তাহলে একটা অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ দেখতে দুই ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি যোগে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম যোগে। এবং ব্যারনস্টোফেলে একটা কনসেপ্ট, একটা অধ্যায়ের নাম আছে অ্যাডজেক্টিভ এন্ডিং আইএনজি অর অ্যাডজেক্টিভ এন্ডিং ইডি। এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের টপিকস থেকে এসেছে। কখন তুমি ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ করবা, কখন তুমি ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ করবা। দেখো খেয়াল করো, আমি যদি এখানে লিখি দ্য মুভি, ভালো করে বুঝো, এই যে কনসেপ্টটা যদি আমি এই জায়গাতে লিখি, দ্য মুভি ইজ বোরিং অর বোর্ড। আবার যদি দেখা যাচ্ছে আই অ্যাম বোরিং অর বোর্ড। এবার তাহলে চিন্তা করো কি হচ্ছে, ইজ বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, নর্মালি ব্যাপার, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখানে বিভার্বের কনসেপ্ট ছিল না, বাট ব্যাপারটা কি দেখো, তাহলে ভার্বের আইএনজি যোগে এটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ। আবার বোর্ড ভার্বের কি থার্ড ফর্ম যোগেও অ্যাডজেক্টিভ হয়েছে। বোরিং ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ হয়েছে, বোর্ড ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ হয়েছে। কখন তুমি ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ নেবা, কখন তুমি ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ নেবা। এবার বলতেছে আমি বিরক্ত। তুমি কি নিজে নিজে বিরক্ত হতে পারো? তোমার ভাবনা কি এমন হতে পারে যে আমি সকাল থেকে 12টা পর্যন্ত খুব হাসবো, ঠিক 1টা থেকে রেগে থাকবো, 5টা বাজলেই আমি বিরক্ত হয়ে যাব? এই ব্যাপারটা তো তুমি ইচ্ছা করে করতে পারো না। তার মানে তোমার সুখী হওয়া, দুঃখী হওয়া, বিরক্ত হওয়া, এই ব্যাপারটা কোনো পরিস্থিতির উপর নির্ভর করে। তার মানে তুমি কিন্তু আনএবল টু ওয়ার্ক, এখানে তুমি কাজ করতে পারতেছো না। তুমি এমনি এমনি বিরক্ত হচ্ছ না, এমনি এমনি খুশি হচ্ছ না, এমনি এমনি দুঃখী হচ্ছ না, কোনো সিচুয়েশনের উপর তোমার ডিপেন্ড করে। অর্থাৎ তুমি এখানে প্যাসিভ সেন্সে আসো। তাহলে তুমি প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম যোগে অ্যাডজেক্টিভ হবে, আই অ্যাম বোর্ড। কিন্তু যে সিনেমাটা খুব বিরক্তিকর সিনেমা, অর্থাৎ ওই সিনেমাটা তোমার মধ্যে বিরক্তির কারণ প্রবেশ করাচ্ছে, তোমাকে বিরক্ত করতেছে, সিনেমা তোমাকে বিরক্ত করাতে পারে, সিনেমা তোমাকে আকর্ষণ করতে পারে, সিনেমা তোমার মধ্যে অনুভূতি জাগাতে পারে, সিনেমা এখানে সক্রিয়, সিনেমা এখানে অ্যাক্টিভ। তাহলে ভার্বের আইএনজি যোগে দ্য মুভি ইজ বোরিং। অর্থাৎ আমরা এই কথা বলতে পারি, যখন ব্যক্তিকে পার্সনকে মডিফাই করবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল যোগে অ্যাডজেক্টিভ হবে। যখন থিং অর্থাৎ বস্তুকে, অর্থাৎ ইনঅ্যানিমেটকে মডিফাই করবে
তখন তুমি ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ করবা। তাহলে আই ফাউন্ড মুভি, তোমার এই কনসেপ্টটা পুরোটাই তুমি যে চিত্তাকর্ষণ আনন্দের সাথে যে মুভিটা করলা, এই মুভি তোমাকে মধ্যে আনন্দ জাগিয়েছে, তার মানে এই মুভিকে বস্তু এভাবে বুঝতে পারো, বস্তুকে মডিফাই করার জন্য আমরা ভার্বের আইএনজি যোগে অ্যাডজেক্টিভ নেব। সো ডি অপশন কারেক্ট ফর্ম। আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি এনগ্রোজিং। তাহলে এই যে কনসেপ্টটা পাচ্ছ তুমি, এটা কোথা থেকে এসেছে বলো? পার্টস অফ স্পিচের ব্যবহার, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার, উচ্চতর কনসেপ্ট কিন্তু। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে পার্টস অফ স্পিচের। আমরা এখন পর্যন্ত 4টা প্রশ্ন যে আমরা সলভ করলাম, কি দেখেছি? এই 4টার মধ্যে প্রেপোজিশন, কোনো বিকল্প নেই, পড়তেই হবে খুব দারুণভাবে। এরপরে আমরা কি দেখেছি? পার্টস অফ স্পিচের উপরে অগাধ দখলের ব্যাপার দেখেছি। আমরা নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটাও কিছুটা স্পর্শ করেছি। ঠিক এই প্রশ্ন দেখেই তোমার মস্তিষ্কে যেন এভাবে গেঁথে যায়, দেখা মাত্রই যাতে তুমি বলতে পারো যে এই প্রশ্নটা আসলে কোথা থেকে এসেছে। তাহলে আমরা দেখি এই যে ব্যাপারটা আমরা পাচ্ছি। এবার দেখো হোয়েন, তাহলে হোয়েন আমরা জানি, দেখো খেয়াল করো, ক্লজ, এর দুটো পার্ট, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, আফটার, বিফোর, সিন্স এগুলো থাকে। তো প্রথমে তুমি বুঝতে পারতেছো এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকু, হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, এইটা একটা কি হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, যখন গেস্ট পৌঁছেছিল তখন তারা দে ড্যাশ লাঞ্চ, তার মানে তখন তারা লাঞ্চ করতেছিল। কয়টা কাজ হয়েছে এই বাক্যে? 2টা। রাইট ইউজ অফ ভার্বের কনসেপ্ট তুমি বলতে পারো, এটা 2টো কাজ হয়েছে, তাই না? অতীতকালের যদি 2টো কাজ একসাথে ঘটে, ক্লিপস্টোফেলের 161 নাম্বার পেজে এটা খুব দারুণভাবে ব্যাখ্যা আছে। অতীতকালের 2টো কাজ যখন একসাথে ঘটে তখন হোয়েন যুক্ত ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট এবং প্রিন্সিপাল ক্লজ হবে পাস্ট কন্টিনিউয়াস। দেন কনসেপ্টটা আমরা ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি ফর্ম, ওয়াজ অথবা ওয়্যার ভার্বের আইএনজি ফর্ম। বুঝতে পেরেছো? অতীতের 2টো কাজ, অতীতের 2টো কাজ, অতীতে 2টো কাজ যখন একসাথে সংগঠিত হবে, একসাথে, এখানে একটা হোয়াইলের ব্যবহার, রেফারেন্স কি বলেছি আমরা? ক্লিপস্টোফেলের 161 পেজ থেকে এসেছে এই প্রশ্নটা, হুবহু তুলে দিয়েছে। সো এই বইটাও আমাদের অ্যাডমিশনের জন্য জরুরি এবং আমরা আমাদের যে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ আছে সেখানে খুব অল্প সময়ের মধ্যে ইফেক্টিভ ওয়েতে এই বইটা দেখে দৃশ্যমান অনেকে একটু ভয় পায় ব্যাপারটা আসলে, বা এখান থেকে অনেকে হ্যাঁ প্রশ্ন আসবে কি না, দেখতেই পাচ্ছ ক্লিপসের 161 থেকে হুবহু তুলে দিয়েছে। তো আমরা আলোচনায় আসি। অতীতে 2টো কাজ যখন একসাথে ঘটে, অতীতকালে 2টো কাজই কিন্তু অতীতে হয়েছে কিন্তু একসাথে ঘটেছে। আমি যখন খাচ্ছিলাম পাভেল তখন পড়তেছিল, আমার খাওয়া আর পাভেলের পড়া 2টো কাজ একসাথে ঘটেছে। যখন গেস্ট আসলো তখন তারা লাঞ্চ করতেছিল, তার মানে কি হচ্ছে? 2টো কাজ একসাথে ঘটেছে অতীতে। এই অতীতে 2টো কাজ একসাথে ঘটেছে, তখন যে সাবঅর্ডিনেট ক্লজ যদি হোয়েন দিয়ে যুক্ত থাকে তখন হোয়েন যুক্ত ওই সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট ইনডিফিনিট হবে। দেখো দ্য গেস্ট হোয়েন রয়েছে, সাবজেক্ট, অ্যারাইভ দেখো পাস্ট ফর্ম, তখন এই প্রিন্সিপাল ক্লজটি হবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে? তাহলে দেখো দে প্লুরাল, তাহলে হয়ে যাবে ওয়্যার হ্যাভিং লাঞ্চ। সি অপশন কারেক্ট ফর্ম। রাইট ইউজ অফ ভার্ব থেকে এসেছে। তাহলে সি ইউনিটের জন্য রাইট ইউজ অফ ভার্বও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তোমার যে রিটেন লিখতে হবে সেখানেও রাইট ইউজ অফ ভার্বের কনসেপ্ট দরকার। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো কোশ্চেন অ্যানালাইজ যে ব্যাপারটা এবং কোন টপিকস কিভাবে পড়তে হবে, কোশ্চেন দেখা মাত্রই সলভ করার যে সক্ষমতা মস্তিষ্কের মধ্যে কাজ করবে, এই ব্যাপারটার জন্যই আসলে ঢাবি স্বপ্নপূরণ 3.0। এই জায়গাতে কোনো ধরনের দেশের সব থেকে অভিজ্ঞ শিক্ষক, আর তুমি ক্লাস দেখেই, তোমাকে মোটিভেশনের কিছুই নেই, ক্লাস দেখেই তুমি বুঝতে পারবা যে টিচাররা আসলে কি হচ্ছে।
তুমি ডিউ ড্রিমার্সের ইউটিউব যে দেখতে পারতেছো একইভাবে কিভাবে, এবং আমার পুরো ক্লাসটাই তুমি এখানে যেভাবে নিচ্ছি যেভাবে তুমি দেখবা যে আমার পুরো ক্লাসটা ঠিক এভাবেই পুরো 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী পুরো ক্লাসটা ঠিক এভাবেই চলতে থাকবে সেমভাবে। ঠিক এটার জন্য ঢাবি স্বপ্নপূরণ 3.0, এবং যেখানে তুমি পাচ্ছ সব থেকে কোয়ালিটি লেকচারের নিশ্চয়তা, এবং একই সাথে যদি তুমি, আমরা চাইবই না, এবং তুমি যদি ফেইলিওর হও তাহলে তোমার পুরো কোর্স ফিটা তোমাকে দিয়ে যাবে, যেটা সত্যি একটা এই সময়ের জন্য যেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, সেই চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি একদমই ঢাবি স্বপ্নপূরণ 3.0-তে। এবং তোমার ক্লাস ফেসবুক লাইভের সাথে সাথে কি হচ্ছে, জুমে হচ্ছে, কারণ ইংরেজি বিষয়গুলো বলো, অ্যাডমিশনের ব্যাপারটাই হচ্ছে তোমার কতটা কনসেপ্ট ক্লিয়ার আছে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে খুব একটা লাভ হচ্ছে না, তাই না? তুমি অনেক ক্লাস করেছো, বিভিন্ন জায়গাতে ক্লাস করেছো, কোনো ব্যাপারটা না, কারণ ওই প্রশ্ন বিগত সালের প্রশ্ন সাধারণত আসে না, আসে কি কনসেপ্ট। এই কনসেপ্ট ক্লিয়ারের জন্য শিক্ষকের সাথে তোমার একটা ইন্ট্রাকশন লাগবে, ঠিক আছে? ইন্ট্রাকশন লাগবে, একটা মিথস্ক্রিয়া লাগবে। এইটা যদি তোমার না হয় তাহলে আলটিমেটলি, অর্থাৎ তোমার আমার প্রশ্ন তোমার উত্তর, তোমার প্রশ্ন আমার উত্তর, এই ব্যাপারটার জন্যই আসলে জুম ফ্যাসিলিটিস দিচ্ছি, যেটা অন্যান্য কোর্সের মতো না। ঢাবি স্বপ্নপূরণ 3.0-তে এই ব্যাপারটা তুমি আসলে পাচ্ছ। তাহলে আমরা দেখে ফেলি যে আমাদের পুরো কোশ্চেনটা। এবার আমরা দেখি 6 নম্বর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কল ইট আ ডে। টু কল ইট আ ডে একটা ইডিয়ম এসেছে। এই ইডিয়মের সোর্সটা কি, যদি আমি তোমার পুরনো টেক্সট বই থেকে আসছে, এটা হচ্ছে একটা ব্যাপার। রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কবিতা ছিল আউট আউট কবিতা থেকে এই লাইনটা তুলে দিয়েছিল, টু কল ইট আ ডে। টু কল ইট আ ডে শব্দের অর্থ হচ্ছে কাজ থামিয়ে দেয়া। আবার লংম্যানের বইতে আছে টু কল ইট আ নাইট, বুঝতে পারছো? এমন হতে পারে, টু কল ইট আ নাইট। আউট কবিতার মধ্যে টু কল ইট আ ডে শব্দটি ব্যবহার করেছিল, অর্থাৎ আউট কবিতার আলোচ্য বিষয় ছিল শিশু শ্রমের এবং শিল্প বিপ্লবের, মূলত শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নেগেটিভ ইম্প্যাক্ট তুলে ধরেছিল। ওখানে একটা শিশু শ্রমের সাথে জড়িয়ে পড়ে এবং তার শেষ পর্যন্ত করুণ মৃত্যু। এবং তোমরা জানো প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের সময় মানুষ, শ্রমিকরা 14 থেকে 18 ঘন্টা কাজ করতো। এই যে দীর্ঘ সময় কাজের মধ্যে ওই ছোট্ট বালকের কাজ বন্ধ হয়ে যাওয়ার একটা আকুতি ছিল, আর এত সময় রাতের খাবারের একটা আকুতি ছিল। শ্রমিকরা র্যান্ডমলি ওই সময় কবি টু কল ইট আ ডে ব্যবহার করেছে। টু কল ইট আ নাইটও আছে, রাতে ঘুমানোর জন্য কোনো কাজ তুমি করতেছিলা বাট বন্ধ করার জন্য বন্ধ করে দিলা, কিসের জন্য? ঘুমানোর জন্য। ঘড়িতে দেখলা যে রাত 12টা বেজে গেছে, আমার এখন আর কাজ করা, টু কল ইট আ নাইট বলা যেতে পারে। লংম্যানের বইতে টু কল ইট আ ডে ব্যবহার করেনি, বলেছে টু কল ইট আ কুইট, তার মানে কোনো কাজকে একেবারেই বন্ধ করে দেয়া অর্থে বসে, ঠিক আছে? তাহলে টু কল ইট আ ডে শব্দের অর্থ স্টপ ওয়ার্কিং অন সামথিং। তার মানে দেখেছো টেক্সট বইয়ের কিছু জায়গা থেকে আমরা সাধারণত আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে সি ইউনিটে একেবারেই টেক্সট থেকে আসে না, একেবারেই যে আসে না ব্যাপারটা কিন্তু এরকম না। যেহেতু টেক্সট বই অনেক এনরিচড হয়েছে, সমৃদ্ধ, সেই জায়গা থেকে টেক্সটের খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা যেমন বি ইউনিটের জন্য একদম থরুলি পড়ে থাকি, ওটা দরকার নেই, বাট টেক্সটের কিছু জায়গা যেটা আমাদের তো আসলে নখদর্পণেই আছে, সেই জায়গা থেকে কিছু কিছু জায়গা তোমাকে দরকার, কিছু শব্দ চয়নের জন্য কিছু ইডিয়মস রয়েছে আমাদের বইতে, তারপর ল্যাটিন অ্যাডজেক্টিভ রয়েছে 14-15টা মতো টেক্সট বইয়ের মধ্যে, সেইটা আসলে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এরকম প্রশ্ন এসে যেতে পারে, ঠিক আছে? তাহলে দেখো ইডিয়মস থেকে আসলো, পরের কোশ্চেনে চলে আসো। ইট ইজ হাই টাইম উই ড্যাশ। এটা তোমরা ছোটকাল থেকেই পড়েছো, তার মধ্যেও আমি একটু বিশেষ অতিরিক্ত কিছু জানাবো যেটা তোমার কাছে আনকমন। ইট ইজ হাই টাইম মানে কি? এখনই সময়। ইট ইজ হাই টাইম। অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, তাই না? দেখি আমরা, ইট ইজ হাই টাইম, এখনই সময়, উই দেখো সাবজেক্ট আছে, তাহলে ভার্বের কি? পাস্ট ফর্ম। রিটার্ন বেজ হচ্ছে না, হ্যাড রিটার্ন হচ্ছে না, রিটার্ন দেখো ভার্বের পাস্ট ফর্ম। সি অপশন কারেক্ট ফর্ম।
এটা আবার দেখো, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে কোনো সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ। যদি এই উইটা না থাকতো, এটা যদি না থাকলে তখন আমাদের অ্যান্সার কি হতো? টু রিটার্ন। তখন অ্যান্সার হতো কিন্তু টু রিটার্ন। এই পর্যন্ত আমাদের যে ব্যাপারটা আমরা একদম ছোটকাল থেকেই পড়ে ফেলেছি। আমি একটু নতুন কনসেপ্ট দিয়ে দিই, সেটা হচ্ছে এই ইট ইজ টাইম, আবার দেখো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট আছে। ক্লিয়ার? সাবজেক্ট আছে। আমরা আজীবন এতদিন পর্যন্ত, আমি যদি ভুল না বলে থাকি, সবার ধারণা এই পর্যন্তই মনে হয় থেমে গেছে। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। যেমন এখানে দেখো, ইট ইজ হাই টাইম, এখনই সময়, উই রিটার্নড হোম। কিন্তু এই ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের আগে যদি একটা বাক্য থাকে এবং ওই বাক্য দিয়ে আদেশ বোঝাচ্ছে, ওই বাক্য দিয়ে উপদেশ বোঝাচ্ছে, ওই বাক্য দিয়ে অনুরোধ বোঝাচ্ছে, এমন হয়, তাহলে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকা সত্ত্বেও ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। ধরো আমি এখানে বললাম প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ডিক্রিড দ্যাট, আদেশ করেছে যে ইট ইজ টাইম, এখনই সময়, এখন সময় এসেছে বাচ্চাদের মেরে ফেলার। বুঝতে পারছো এই যে কনসেপ্টটা? তখন আমরা এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। এই ব্যাপারটা কিন্তু আমাদের দেশীয় বইতে সাধারণত নেই। সাম্প্রতিক সময় নিউজ পত্রিকার মধ্যে এরকম একটা লাইন এসেছে এবং একাধিক লাইন ব্যবহার করেছে। সো অ্যাডমিশনে কিন্তু আসতেছি, এই পর্যন্ত আমাদের সীমানা শেষ ছিল। সো অ্যাডমিশন তো একটু বেশি পড়তেই হবে, আর খুব কঠিন কিছুও না। বুঝতে পেরেছ? তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাই। দেখো, খেয়াল করো, চুজ দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেসেস রিলেশনশিপ সিমিলার টু। আচ্ছা, আমরা এই টপিক্সটার নাম হচ্ছে কি? অ্যানালজি। অ্যানালজি সি ইউনিটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে ভোকাবুলারির এক ধরনের, সো ভোকাবুলারি নিয়ে যাদের অনেক বেশি ভীতি আছে, অনেক ব্যাপার, ভোকাবুলারি বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, বাট তারা অ্যানালজি পার্ট থেকে আমরা শুরু করতে পারি, কারণ অ্যানালজি পড়তে অপেক্ষাকৃত মজা লাগে এবং বেশ শব্দভাণ্ডারও বেশ গ্রো করে ভেতরে এবং নিজের অজান্তে, কারণ অ্যানালজি পড়তে মজা লাগে। সো এটা ভোকাবুলারির একটা পার্ট এবং সি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ পার্ট। যদি আমরা বছরগুলো গত 8-10 বছর আমরা যদি সার্ভে করি, দেখি যে ড্রপ দিয়ে দিয়ে 1 বছর পর পর আসছে। সো এটা বলা যায় না, অ্যানালজি আসলে বেশ গুরুত্বপূর্ণ। অ্যানালজি যখন থাকে, অর্থাৎ আমাদের যে প্রশ্নটা দেয়া থাকে, ওই দুটো এই যে এভাবে দেয়া থাকে, দেখেছো, এই দুটো শব্দের মধ্যে তোমার একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সিজার, যেটাকে কাইসি বলা হয়, মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা, কেইসি অর হোয়াট এভার, যাই হোক, এবং বারবার তো বুঝোই, নরসুন্দর, নাপিত। এখন এই দুইটা শব্দের মধ্যে এর সম্পর্ক তোমাকে তৈরি করতে হবে। বারবার এবং সিজারের মধ্যে সম্পর্কটা কি? তো নাপিত কেইসি দিয়ে কি করে? চুল কাটে। তার মানে নাপিতের কর্মসম্পাদন যে চুল কাটা, ওই চুল কাটার জন্য সিজার ব্যবহার করে, কোনো কিছু কাটাকাটির জন্য ব্যবহার করে, চুল কাটার জন্য। ঠিক আমরা এমন শব্দগুচ্ছ বের করে নেব যেটা দিয়ে ঠিক এই রিলেটেড সম্পর্ক বোঝায়। পেইন্টার, একজন চিত্রকর, সে কি রং দিয়ে কাটাকাটি করবে? না, এমন তো না, রং দিয়ে আঁকাবে, নট কাটবে না। কার্পেন্টার যেটা কাঠমিস্ত্রি, আর স হচ্ছে করাত, কাঠমিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটবে। ঠিক একই সাথে একইভাবে কি হচ্ছে, ইন দ্য সেম ওয়েতে বারবার সিজর দিয়ে চুল কাটবে। তার মানে বুঝতেই পারতেছো এই সম্পর্কটা কাটাকাটির সম্পর্ক হয়ে গেছে। সো আমরা ডি অপশনটাকে কারেক্ট ফর্ম করে ফেললাম। ঠিক এভাবে অ্যানালজি পড়তে হবে। ঠিক আছে? অ্যানালজির জন্য আমরা আমাদের যে ব্যাচে মাত্র কি বলবো 175টা অ্যানালজি, অ্যাডমিশনের জন্য এটা কোনো ব্যাপারই না। এই 175টা অ্যানালজি যদি নিয়ন্ত্রণ করো, ঠিক এভাবেই ক্লাসে বলা হবে, তাহলে একদিনেই প্রায় শেষ করা যাবে। না, আমি ধরে নিলাম 2 দিন লাগলো,
ঠিক এই সম্পর্কটা ধরবা, এটা পড়তেও ভালো লাগে, তাহলে অ্যানালজি নিয়ে তোমার আসলে প্রবলেম থাকবে না এবং পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবে, 175টার মধ্যে একটু কমন পাবে। খেয়াল করো তাহলে অ্যানালজি, দ্য সিনোনিম অফ ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট শব্দের অর্থ আমরা যেটাকে বলি ব্রেভ, ব্রেভ, করেজিয়াস, বোল্ড, সাহসী, নির্ভীক যে ব্যাপারটা, ঠিক আছে। আনমাইন্ডফুল মানে কি, একদমই যেটাকে আমরা ক্যালাস, উদাসীন, ইনডিফারেন্ট বলতে পারি, মনোযোগ নাই। কাওয়ার্ড তো বুঝোই, ভীরু, ভীতু, কাপুরুষত্ব। ইনডিফারেন্ট, আনমাইন্ডফুল সিনোনিম, উদাসীন এবং ফেয়ারলেস, নির্ভীক, ঠিক আছে। এইখানে যে ভোকাবুলারিটা আসছে এটার জন্য আমাদের খুব টেকনিক মানতে হয়নি, তবে রুট ওয়ার্ডে কিছু ভোকাবুলারির জন্য আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, ভোকাবুলারির কনসেপ্ট থেকে আমাদের কোশ্চেন এসেছে, তাহলে দেখে ফেলো পরের কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ নিচে 4টা বাক্য দেওয়া আছে এবং প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা শব্দকে, সেম একটা শব্দকে, ফাইন, ফাইন অর্থাৎ একটা শব্দকে বোল্ড করেছে এবং একটাই শব্দ, যেটাকে আমরা দেখো চিন্তা করো সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এবং আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের প্রথম লেকচারটা এই টপিক্সের উপর থাকবে। সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, একই শব্দ কিন্তু বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ বসেছে। সো পার্টস অফ স্পিচের কনসেপ্ট আগে দেখে ফেলো। দিস হাউস, এ নাম্বার নিয়ে আমরা কথা বলি। এতে দেখো বলছে দিস হাউস ইজ ফাইন। তাহলে এটা কি বাক্যের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, বিভার্ব। এই ফাইনকে হাউসের বৈশিষ্ট্য, ওই বাড়িটি সুন্দর, বিভার্বের ঠিক পরে কে বসেছে, অ্যাডজেক্টিভ। আমাদের বলছে যে নিচের কোন বাক্যে ফাইন শব্দটি অ্যাডভার্ব, তাহলে এখানে ফাইন কি হলো, অ্যাডজেক্টিভ। এবার দেখো দিস শার্ট বাক্যের সাবজেক্ট, বি নাম্বার নিয়ে আমরা আসি। শুটস এটা ভার্ব, মি এটা অবজেক্ট, এবং আমরা জানি অবজেক্টের ঠিক পরে কি বসবে, অ্যাডভার্ব। দিস শার্ট শুটস মি ফাইন, অবজেক্টের পরে অ্যাডভার্বের একক আধিপত্য, তাহলে এই ফাইন শব্দটি কে, অ্যাডভার্ব। এটাই উত্তর হবে, বি অপশন কারেক্ট ফর্ম। হি হ্যাড টু পে এ ফাইন, এ কে, আর্টিকেল। সি নাম্বারের ব্যাখ্যা দেখো, আর্টিকেল বা ডিটারমিনার, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, সো এই বাক্যে ফাইন শব্দটি কি, নাউন। পরের বাক্য দেখো, ইন্টারমিডিয়েটে তোমরা তো রেগুলার এটা করো। ধরো আমি এখানে লিখলাম দ্য কোম্পানি, গ্যাপ আসলো, ব্র্যাকেটের মধ্যে দিলাম ফাইন, টাকা 10,000 লেখা রয়েছে, টাকা 10,000। এবার দেখো কোম্পানি কি, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার। কোম্পানি কি, কোম্পানিকে 10,000 টাকা জরিমানা ধরা হয়েছিল, কোম্পানি কি নিজেই নিজের জন্য 10 টাকা জরিমানা দিবে, না, অন্য কেউ দিয়েছিল। তার মানে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। এই সাবজেক্ট যখন এই ভার্বের কাজ করতে পারে না তখনই সে কি হচ্ছে, প্যাসিভ। আর প্যাসিভ হলে একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে মূল ভার্বের থার্ড ফর্ম, সো সেটাই হয়েছে ওয়াজ ফাইন্ড। সো ওয়াজ ফাইন্ড এখানে ভার্ব অর্থে বসেছে, এবার শুধু ফাইন পার্টিসিপল বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা দেখেছি বি অপশন কারেক্ট হয়েছে, কেন, অ্যাডভার্বের জায়গা। তার মানে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু তুমি 2টা কোশ্চেন পেলে, শুধু 2টাই না, এই সবগুলো থেকেই তো উত্তর বেছে নেওয়ার জন্য তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেল জানতে হয়েছে। সো পার্টস অফ স্পিচ খুব গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ থেকে ধরো একটা প্রশ্ন আসলো না, কিন্তু এটা একটা মাদার টপিকস, এইটার উপরেই তোমার পুরো ইংরেজিটা ডিপেন্ড করতেছে। দেখো পরের কোশ্চেনে চলে আসো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড। আমরা দেখেছি অ্যাকোমোডেট, কি দেখেছি, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট। তাহলে কনসেপ্টটা দেখো, খেয়াল করো, আমরা দেখো পাচ্ছি কি অ্যাকোমোডেট, অ্যাকো, খুব মনোযোগ দিয়ে, এ কি ভাওয়েল, ও কি ভাওয়েল, ঠিক দুটো ভাওয়েল দিয়ে ঘেরা রয়েছে। এখানে যে কনসোনেন্টটা বসে যাবে সে কিন্তু ঘ্যাট ঘ্যাট করে পরপর ডাবল হয়ে যাবে, অ্যাকো। আবার দেখো মোডেট, এটা এই ওকে ভাওয়েল, এই ওকে ভাওয়েল, ঠিক এটার মাঝে দেখো পরপর কনসোনেন্ট দুটো হয়ে গেল, অ্যাকোমোডেট। সো সি অপশন কারেক্ট ফর্ম।
ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু স্পেলিংয়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেছো, পরপর দুই ভাওয়েলের মাঝে কনসোনেন্ট ও এই ও, দেখেছো কনসোনেন্টের কনসেপ্ট ডাবল হয়ে গেল, অ্যাকোমোডেড, সি অপশন কারেক্ট ফর্ম। আশা করি স্পেলিংয়ের এই কনসেপ্ট কিন্তু মনে থাকবে যেন তোমাদের সবার কিন্তু, এবং উত্তর কিন্তু কারেক্ট হয়ে যাবে। এটা খুব দারুণ একটা ফর্মুলা, তোমাকে ধরো অনেক সময় মনেই থাকে না বিষয়গুলো, এবং তুমি এটা নিয়ে অনেক শব্দে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? খেয়াল করো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা আমরা আসলে কি দেখতে পাচ্ছি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা জনপ্রিয় ব্যবহার। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে সাবজেক্ট অর্থাৎ ওই নাউনটি প্লুরাল হবে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। শোনো, নাউনের সাথে যখন এস অথবা ইএস যোগ হয় তখন নাউন কিন্তু প্লুরাল হয়, আর ভার্বের সাথে যখন এস অর ইএস যোগ হয় তখন ভার্ব সিঙ্গুলার। নাউন এবং ভার্বের ক্যারেক্টার সম্পূর্ণ ভিন্ন। এবার দেখো, ধরো আমি এখানে বললাম ওয়ার্ক, আমি এখানে বললাম বয়। এই যে বয়, এটা নাউন এবং এটা সিঙ্গুলার, কিন্তু ওয়ার্ক এটা ভার্ব কিন্তু এটা প্লুরাল। আমি যদি বলি বয়, বয়েজ বলি, তখন নাউনটি হয়ে গেল প্লুরাল, কিন্তু যখন বলবো ওয়ার্কস তখন নাউনটি হয়ে যাবে কি? সিঙ্গুলার। নাউন এবং ভার্বের ক্যারেক্টারই কিন্তু ভিন্ন। নাউনের সাথে এ যোগ হলে নাউন প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যোগ হলে ভার্ব সিঙ্গুলার। নাউন এস অর ইএস মুক্ত থাকলে নাউন সিঙ্গুলার, কিন্তু ভার্ব এস অর ইএস মুক্ত থাকলে ভার্বটি প্লুরাল। যদিও এই কোশ্চেনের মধ্যে দেখো ওয়ান অফের পরে নাউন প্লুরাল, সো ফ্রেন্ডস নাউন প্লুরাল হতে পারে, ফ্রেন্ড নাউন সিঙ্গুলার হচ্ছেই না, ফ্রেন্ডস নাউন প্লুরাল হতে পারে, নাউন প্লুরাল হতে পারে। তার মানে এ, ডি এবং বি এরা প্রথম অংশটুকু ঠিক ছিল, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। আর প্লুরাল তাই হচ্ছে না, এটা তো আগেই বাদ গেল, আর প্লুরাল হচ্ছে না, এবং ইজ এ অপশন কারেক্ট ফর্ম। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তাহলে এই যে আমরা কনসেপ্টটা পেলাম, সো এই এটা কোন টপিকস থেকে এসেছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাকে বিগত 5-6 বছরের প্রশ্ন নিয়ে দেখতে হবে যে আমার জন্য আসলে কোন একটু সচেতন হইলেই আসলে চান্স পাওয়াটা খুব সহজ হবে, তোমার চান্স পাওয়ার পথটা সুগম হবে। কোশ্চেনকে অ্যানালাইসিসটা, এই জন্যই আমাদের এই প্রয়াস, ঠিক আছে? কোশ্চেন অ্যানালাইসিসটা যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে? আর এই সমস্ত কিছু, সব কিছুকে খুব দারুণভাবে প্রতিটা টপিক্সকে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা টপিক্সের A to Z লেকচার, ব্যাখ্যামূলক লেকচার, ওই সো কল্ড এমসিকিউ প্রশ্ন বিগত সালের নিয়ে ওই কোর্স ডিউ ড্রিমার্সের না। ডিউ ড্রিমার্সের এই ঢাবি স্বপ্নপূরণ 3.0 হচ্ছে একদম একটা স্টুডেন্টদেরকে অ্যাডমিশনে সফল হওয়ার জন্য, অ্যাডমিশনের সকল কোশ্চেন সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উপযোগী করার জন্য এটা একটা পূর্ণাঙ্গ কোর্স। এই কনসেপ্ট হচ্ছে একদম একটা পূর্ণাঙ্গ, যা তোমার বেসিক কোশ্চেন দেখে এই বোধটা তোমার জাগাবেই, এবং সেটা আমাদের এই কোর্সের 2 সপ্তাহ পরেই বোধ জাগাবে যে তুমি আসলে পারবা, তুমি পারো, তোমার মধ্যে এই বোধটা জাগাবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই কোর্সের বৈশিষ্ট্যের যদি আমি বলি, এটা তো লিখিত বলা যায় না, সব থেকে গুরুত্বপূর্ণ যে তুমি পারবা। সো এটাই হচ্ছে ব্যাপার। তো এই কোর্সটা নর্মালি আর একটা যে বিষয়টা রয়েছে সেটা তো বুঝতেই পারছো যে কি চ্যালেঞ্জিং একটা কোর্স। চান্স না পেলেই অবশ্যই তুমি তোমার ভর্তির পুরো অর্থটা পেয়ে যাচ্ছ, এবং তুমি জুম সেশন, যেটা তোমার আমার ইন্ট্রাকশনটা হবে সেই ব্যাপারটার জন্য, এবং কোর্স ফি খুবই কম, মাত্র 3000 টাকায় তুমি আমাদের হেল্পলাইনে খুব কুইক যোগাযোগ করতে পারো। সেখানে তোমার বিস্তারিত জানানো হবে, এবং ক্লাস নিঃসন্দেহে তুমি একটা মাস্টার ক্লাস পেতে যাচ্ছ, একটা গোছালো এবং পরিকল্পিত একটা কোর্স, যা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হবে। আশা করি
আর পুরো ক্লাসটার পুরো প্রশ্ন ব্যাখ্যাটা তুমি উপভোগ করবা এবং পুরো ক্লাসটাই তুমি পেয়ে যাবা, সব কোশ্চেন ব্যাংক সলভ পেয়ে যাবা ডিউ রিমার্সের ইউটিউব চ্যানেলে।